আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আজকের টপ নিউজের প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি শুরুতেই। কার্টুন বিতর্ক, প্রথম আলোর সম্পাদক সহ ৩ জনের নামে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ। আইসিসিতে হাসিনার বিচার চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, ট্রাইব্যুনালে বললেন সাবেক আইজিপি, হলেন রাজসাক্ষী। কোনো নির্বাচনে আর ইভিএম ব্যবহার হবে না, বললেন ইসি। বন্যার পানিতে তলিয়ে গেছে ফেনীর ৩টি উপজেলার ১০৬টি গ্রাম, ত্রাণ কাজে সেনা মোতায়েন। চলুন দর্শক, এবার জেনে নেই এই খবরগুলোর বিস্তারিত। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দৈনিক প্রথম আলো সম্পাদক সহ ৩ জনের নামে মামলা হয়েছে। সেই সঙ্গে সিআইডিকে তদন্তের নির্দেশও দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার এ আদেশ দেন আদালত। সম্প্রতি নজরুল ইসলাম নামে সংক্ষুব্ধ এক ব্যক্তি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পত্রিকাটির সম্পাদক, প্রকাশক ও এক গ্রাফিক্স ডিজাইনারের বিরুদ্ধে মামলার আবেদন করেন। আজ আদালত মামলা গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন। নজরুল ইসলাম তার আবেদনে উল্লেখ করেন, গত ৩০শে মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কলামের হেডলাইনে ঈদ মোবারক লেখা একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে। এই কাজটি একটি সচেতন ও সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদ উল ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত এবং হেয় করার ঘৃণ্য চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তার অভিযোগে আরও বলা হয়, আসামিরা স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃত ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে ব্যঙ্গাত্মক কার্টুন ছেপে মুসলিম উম্মার ঈদের মতো পবিত্র ইবাদতকে হেয় প্রতিপন্ন ও অবমাননা করেছে। ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট বাংলাদেশে যা ঘটেছে সেই প্রতিটি ঘটনার বিচার রোম সনদের ১৪ অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিসিতে পাঠানোর বিষয়টি বিবেচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। মূলত বুধবার বিবিসি আই প্রকাশিত এক প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে বলা হয়েছে, আন্দোলন দমনে তিনি সরাসরি মারণাস্ত্র দিয়ে গুলির নির্দেশ দিয়েছিলেন। এ তথ্যের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবারও কর্তৃপক্ষের প্রতি সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধান প্রতিবেদনে দাবি করা হয় যে ওই বিক্ষোভে প্রায় ১৪০০ জন নিহত হয়েছিলেন, যার মধ্যে বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছেন সামরিক বাহিনীর রাইফেল ও শটগানের গুলিতে, যার মধ্যে ছিল প্রাণঘাতী ধাতব ছড়রা, যা সাধারণত বাংলাদেশের নিরাপত্তা বাহিনীতেই ব্যবহার করা হয়ে থাকে। আরও হাজার হাজার মানুষ গুরুতর আহত হয়েছেন, যা তাদের স্বাভাবিক জীবন বদলে দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশি কর্তৃপক্ষের উচিত এ সময় সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি স্বাধীন তদন্ত নিশ্চিত করা, যার পর একটি নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের বিচার করা হবে, যাতে যথাযথ প্রক্রিয়াগত সুরক্ষা বজায় থাকে। তবে বিচারের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কোনো ব্যবস্থা যেন না থাকে সেই বিষয়টিও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বিবৃতিতে উল্লেখ করেছে। এ বিচার শুধু যারা সহিংসতা চালিয়েছে তাদের নয়, বরং যারা এর নির্দেশ দিয়েছে তাদের বিরুদ্ধেও হওয়া উচিত বলে জানিয়েছে সংস্থাটি। সাবেক পুলিশ মহাপরিদর্শক অর্থাৎ আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন। ট্রাইব্যুনালে তিনি বলেন, আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। জুলাই গণহত্যা চলাকালীন পুলিশ প্রধানের দায়িত্ব পালন করা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বক্তব্য দেন তিনি। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করার আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী।
এর মাধ্যমে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আজ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তাকে অভিযোগ পড়ে শোনানো হয়। ট্রাইব্যুনাল জানতে চান তাকে যে অভিযুক্ত করা হয়েছে সে ব্যাপারে তার বক্তব্য কি। তিনি তার দোষ স্বীকার করেন। 2024 সালের জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল সেই অপরাধের সবকিছু তার জানার কথা। সব তথ্য উদ্ঘাটনের ব্যাপারে ট্রাইব্যুনালকে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন। সেই প্রার্থনা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। তাজুল ইসলাম বলেন, সুতরাং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পরবর্তী সময়ে এই ট্রাইব্যুনালে সুবিধাজনক সময় তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে প্রকৃত ঘটনা সহ অপরাধ কাদের মাধ্যমে কিভাবে সংঘটিত হয়েছিল সেই তথ্য উদ্ঘাটনে সাহায্য করবেন। তাজুল ইসলাম বলেন, আইনের ভাষায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অ্যাপ্রুভার হয়েছেন। বাংলায় এটিকে রাজসাক্ষী বলে। অ্যাপ্রুভার হিসেবে তার আবেদন ছিল, সেই হিসেবে তিনি গণ্য হবেন। তিনি এখন কারাগারেই থাকবেন। বক্তব্য গ্রহণের পর তার বিষয়ে ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আগামী জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। একই সঙ্গে তিনি জানান, প্রবাসীদের জন্য ভোটদানে আসছে নতুন ব্যবস্থা। তারা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি জানান, প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট চালু করা হচ্ছে, যার জন্য একটি আলাদা রেজিস্ট্রেশন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে কোনো নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা নেই। সব নির্বাচনেই ব্যালট পেপারের মাধ্যমে আয়োজন করা হবে। টানা বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে ফেনীর 3 নদীর বেড়িবাঁধের 21টি স্থান ভেঙে জেলার 106টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। যথাযথ প্রস্তুতির অভাবে পানিবন্দীদের উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। সাপের কামড়ে একজন আহত হবারও খবর পাওয়া গেছে। স্থানীয় জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পরশুরাম উপজেলার 27টি, ফুলগাজী উপজেলার 67টি, ছাগলনাইয়া উপজেলার 12টি গ্রাম প্লাবিত হয়ে অন্তত 70টি আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গত প্রায় 9,000 মানুষ অবস্থান নিয়েছেন। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ইতিমধ্যেই 120 জন স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছে। এদিকে বন্যা কবলিত পরশুরাম ও ফুলগাজী উপজেলার সেনা ক্যাম্পগুলোতে আজ ট্রাই শার্ক বোট, ওবিএম ইঞ্জিন ও লাইফ জ্যাকেট মোতায়েন করা হয়েছে, যা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যবহার করা হবে। এছাড়া জরুরি পরিস্থিতিতে চিকিৎসা সেবা নির্বিঘ্ন রাখতে সেনাবাহিনীর একটি চিকিৎসা দল জেলার সিভিল সার্জনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই সময় একই ধরনের আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।